দর্শকবৃন্দ, আমি মাহবুব আজিজ আপনাদের স্বাগত জানাই চ্যানেল 24-এর সাময়িকী সাহিত্যের ক্যানভাস অনুষ্ঠানে। জনপ্রিয়তা ও সাহিত্য এই দুয়ের মধ্যে একটা দূরত্ব আমরা সবসময় মনে করি। সাহিত্যিকরা জনপ্রিয় হন না। এই সাধারণ একটি সত্যকে মিথ্যা প্রমাণ করেছেন যে কজন সমকালীন বাংলা সাহিত্যে, ইমদাদুল হক মিলন তার একজন। তিনি আজকে আমাদের অতিথি। মিলন ভাই, 8 সেপ্টেম্বর আপনার 60তম জন্মদিন গেল, কিন্তু ইমদাদুল হক মিলন বললেই আমরা যেন মনে করি সেই তরুণ টকবগে একটা লাল মোরগের মতো মোটর সাইকেল। আপনার ভাষায় 60 হয়ে গেল, কেমন লাগছে? আমি মাহবুব 60 বছরটা মনে রাখিনি। আমি মনে করি যে মানুষের বয়স একটা শরীরের ব্যাপার, কিন্তু তার তারুণ্য হচ্ছে মনের ব্যাপার। তোমার মন যদি সজীব থাকে তাহলে বয়স বা এই সময়টা তোমাকে স্পর্শ করবে না। আমার 60 হয়ে গেছে এটা আমার আসলে মনে নেই। আমি এখনও যখন আমার জীবনের দিকে তাকাই, আমার কর্মের দিকে তাকাই, আমার মনে হয় যে সামনে অনেক সময় পড়ে আছে, অনেক ভালো লেখার সময় পড়ে আছে। আমার মনে হয় যে আমি 30-এর মধ্যে আছি, আমি 30 বছর বয়সের এক যুবক। এই হচ্ছে আমার অনুভূতি আসলে। এবং আমরাও তাই মনে করি। এবং আপনার লেখায় সেই শুরু থেকে আপনি যে 72 থেকে শুরু করলেন, আপনার 16-17 বছর, এবং তারপরে আপনার যে ভাষার যে একটা টকবক তারুণ্য, এটি আপনি পেলেন কোথায়? আমি শুরুতে যেটা ভেবেছিলাম, এই ভাবনাটা কোনো লেখকের হওয়া উচিত না এখন আমার মনে হয়, কিন্তু সেই সময় যখন আমি লিখতে শুরু করলাম, আমার আমার চিন্তাই ছিল যে আমি একজন জনপ্রিয় লেখক হব। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ আমাকে চিনবে বা আঙুল তুলে দেখাবে এই এই ছেলেটি লেখে, বা আমি ইউনিভার্সিটিতে গেলে, কলেজে গেলে, যে কোনো একটা জায়গায় গেলে মানুষ যেন বলে যে এটি ইমদাদুল হক মিলন এবং তিনি লেখালেখি করেন। এই ব্যাপারটি আমার মধ্যে খুব কাজ করেছে। কিন্তু জনপ্রিয় লেখক হওয়া এরকম অনুভূতি নিয়ে কেউ লেখালেখি শুরু করে আমার মনে হয় এটা আমার আগে কেউ ভাবেনি। কিন্তু যখন এই অনুভূতিটা আমার মধ্যে তৈরি হলো যে আমি একজন জনপ্রিয় লেখক হতে চাই, আমার মনে হলো যে কাদের নিয়ে লিখলে জনপ্রিয় হওয়া সম্ভব, কাদের কাছে আমি আসলে পৌঁছাতে চাই বা কাদের মনের মধ্যে আমি ঢুকতে চাই। তখন প্রথমেই আমার মনে হয়েছিল যে আমাদের দেশের সাহিত্যের বড় পাঠক হচ্ছে ছাত্রছাত্রীরা, তরুণরা এবং গৃহবধূরা। গৃহবধূদের ব্যাপারটা আমার মনে হলো এই জন্য যে আমার মা খালাকে আমি দেখেছি তারা পাঠাগার থেকে বই এনে পড়েন, নিয়মিত বই আনতেন, আমরা গিয়ে ফেরত দিয়ে আসতাম, সেই একটা বই শেষ হলে আবার আরেকটা এনে পড়তেন। আমার ধারণাই হলো যে গৃহবধূ এবং তরুণ যারা, তারা সাহিত্যের পাঠক, সুতরাং এদের মনোযোগ আমাকে আকর্ষণ করতে হবে। এই যে আপনি তরুণদের মনের কথাটা তুলে আনলেন, তবে আপনার সঙ্গে কিন্তু ছিল সাহিত্যের দীর্ঘ পাঠ। আমরা জানি যে একদম আপনি আপনার কালের, তার আগের খুব ভালোভাবে আপনি তৈরি হয়ে এসেছিলেন। তো তখন আপনার অনুপ্রেরণা কারা ছিল আসলে? মাহবুব, আমি আসলে তৈরি হয়ে আসিনি। আচ্ছা, তৈরি হওয়াটা যদি তুমি সেভাবে বলো যে একেবারে সাহিত্য করার জন্য, পড়াশোনা তো ছিল, লেখার জন্য তৈরি হয়ে আসে, আমি একটু ব্যাখ্যা করি জিনিসটা। আমি অনেক জায়গায় এই কথাগুলো বলেছি, আমি মনে হয় এই চ্যানেলেও দু একবার বলেছি। আমার ছেলেবেলাটার কিছুদিন, 12 বছর বয়স পর্যন্ত আমি গ্রামে নানির কাছে ছিলাম। বিশাল একটা বাড়ি। পয়সা গ্রামে না, সেটা মেদিনী মণ্ডল গ্রাম, আমার নানা বাড়ি বিক্রমপুরের এই মাওয়ার ঠিক আগের গ্রাম। এখন যেখানে পদ্মা সেতু হচ্ছে ঠিক তার আগের গ্রামটা আমার নানা বাড়ি। আমার নানির কালেকশনে কিছু বই ছিল। তিনি তেমন লেখাপড়া জানা মানুষ না, সে আমলে যা হয় আর কি। বাংলাটা ভালো পড়তে পারতেন, আরবি ভালো পড়তেন, কোরআন শরীফ পড়তেন। কিন্তু আমাদের ওই বাড়িটাতে একটা বইয়ের আলমারি ছিল, সেখানে বিষাদ সিন্ধু, বঙ্কিমচন্দ্রের দু একটি বই, শরৎচন্দ্রের দু একটি বই, আনোয়ারা মনোয়ারা বলা নজিবুর রহমান সাহিত্য রত্নের বই, এরকম কিছু বই ছিল। আমি শীতকালের কোনো কোনো দিন লক্ষ্য করতাম যে আমার নানি সেই বইগুলো বের করে রোদে দিচ্ছে, অর্থাৎ বইতে পড়ে যাচ্ছে, বই একটু স্যাঁতসেঁতে হয়ে গেছে, বর্ষা চলে গেছে, এবং সেই বইগুলো যখন রোদে দিতেন তখন তার একটা অদ্ভুত গন্ধ আসতো। আমি বইগুলোর চারপাশে ঘুরঘুর করতাম, এবং পরবর্তী সময়ে যখন লিখতে এলাম বা লেখক হিসেবে খানিকটা খ্যাতি পেয়েছি, তখন আমার ওই দৃশ্যটা খুব মনে পড়তো। এবং আমার মনে হতো যে এই যে বইয়ের, ধরা যাক বিষাদ সিন্ধু বইটি থেকে বা বঙ্কিমচন্দ্রের বই থেকে যে গন্ধটি এসেছিল, এই গন্ধটি কাল অতিক্রম করে যাচ্ছে। আমার মনে হয়েছে যে একজন লেখকের বইটা এমন হওয়া উচিত যে যার বই কালকে অতিক্রম করে আরেকটু বড় হয়ে বোধহয় আপনি সুনীল সমরেশ। তখন যেটা হলো, তারপর তো ঢাকায় চলে এলাম। ঢাকায় এসে যখন বসবাস শুরু করলাম গ্যান্ডারিয়া এলাকায়, আমাদের গ্যান্ডারিয়াতে একটা পাঠাগার আছে, এখনো আছে পাঠাগারটা, সীমান্ত গ্রন্থাগার। একটু থামাবো আপনাকে। প্রিয় দর্শক, এই যে সীমান্ত গ্রন্থাগার,
যার কথা মিলন ভাই বলছেন, তার উপরে আমরা একটি তথ্যচিত্র দেখে আসি। পুরানো ঢাকার অন্যতম প্রাচীন গ্রন্থাগার হিসেবে পরিচিত সীমান্ত গ্রন্থাগার, যেটি 1951 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন বিদ্যানুরাগী জনাব নাসিম আলী। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 7টা পর্যন্ত গ্রন্থাগারটি খোলা থাকে। এই গ্রন্থাগারে বসে পাঠকরা যেমন বই পড়তে পারে, তেমনি বই আদান প্রদান করতে পারে। 7,000-এর উপরে বই আছে এই গ্রন্থাগারের সংগ্রহে। দৈনিক পত্রিকা রাখা হয় বেশ কয়েকটি। এখানে বড়দের বইয়ের পাশাপাশি আছে শিশুতোষ আলাদা বইয়ের সংগ্রহ। বিভিন্ন জাতীয় দিবসে নানা আয়োজন করে থাকে সীমান্ত গ্রন্থাগার। মিলন ভাই বলছিলেন সীমান্ত গ্রন্থাগার। হ্যাঁ, এই সীমান্ত গ্রন্থাগারের ব্যাপারটা যেটা হলো, আমি গ্যান্ড্রিয়াতে থাকছি, দেশ স্বাধীন হয়ে গেছে, আমার বাবা মারা গেছেন 71 সালে। আমরা অনেকগুলো ভাই বোন খুব স্ট্রাগল করছি। আমার মা এতগুলো বাচ্চা সামলাতে হিমশিম খাচ্ছেন, বাবা 10টা টাকাও রেখে যেতে পারেনি। খুব কষ্টের জীবন। সে সময় টিউশনি করছি, এই করছি। এটা 75-76? না, 72-73, জাস্ট স্বাধীনতার পর। তো আমার বন্ধুরা তখন বিকেলবেলা আমাদের গ্যান্ড্রিয়াতে একটা বড় মাঠ ছিল, এখন মাঠটার কিছুটা আছে, দুপখোলা মাঠ। তো সেই মাঠে সবাই ফুটবল বা ক্রিকেট খেলে, যে সিজনে যেটা খেলে। আমার আর খেলতে যাওয়াটা হয় না, আর আমি খুব ভালো খেলতে পারতামও না। তো আমি যেটা করতাম, ওই যে ছোটবেলায় নানির কাছে গল্প শুনে শুনে বই পড়ার প্রতি একটা আগ্রহ জন্মেছিল। তো আমি প্রতিদিন বিকেলবেলা এই সীমান্ত গ্রন্থাগারে গিয়ে বই পড়তাম। এই পড়ে বাংলা সাহিত্যের অনেক ভালো লেখকের লেখা আমি পড়ে ফেললাম। সেটা পড়ার ফলে যেটা হলো যে আমার মধ্যে একটা সাহিত্যের অনুপ্রেরণা তৈরি হলো। এই বই পড়তে পড়তে মনে হতো যে আচ্ছা, এই গল্পটি এইভাবে লেখা হয়েছে, এই উপন্যাসটি এইভাবে লেখা হয়েছে। এই করতে করতে আমার মধ্যে যে অনুপ্রেরণাটা তৈরি হলো, যে জন্য আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার লেখার পেছনে অনুপ্রেরণা প্রধানত কার, আমি কিন্তু ওই সীমান্ত গ্রন্থাগারের কথাটা বলি। কারণ এই পাঠাগারটা না থাকলে আমার হয়তো লেখক হওয়াটা হতো না। আর তখনকার বন্ধু বান্ধব সব স্কুল কলেজের গ্যান্ডারিয়ার চাঁদেরহাট খুব উল্লেখযোগ্য কেউ না, কিন্তু চাঁদেরহাটটা আরো পরে। 73 সালে আমি প্রথম গল্প লিখলাম। সেই প্রথম গল্প লিখে যখন পূর্বদেশ পত্রিকাতে পাঠালাম, ওদের ছোটদের পাতার নাম ছিল চাঁদেরহাট। সেখানে যখন গল্পটা ছাপা হলো, আমার মনে হলো যে এটা আমার একটা নিজস্ব জায়গা। তখন কি আপনি ইমদাদুল হক খান? না, মানে লেখা শুরু করেছিলাম ইমদাদুল হক মিলন নামে। খানটা আমি আর ব্যবহার করি 72 সাল। হ্যাঁ, খানটা আমি আর কখনো ব্যবহার করিনি। তো যখন লেখাটা ছাপা হয়ে গেল, আমার মনে হলো এটা আমার একটা লেখা ছাপবার জায়গা। আমি মাঝে মাঝে লেখা পাঠাই, ছাপা হয়। তারপরে ওদের একটা অনুষ্ঠান হলো, চাঁদেরহাটে যারা লেখেন তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান। আমি সেই গ্যান্ডারিয়া থেকে অনুষ্ঠানটাতে এসেছি, আমাকে কেউ চেনে না। সেই অনুষ্ঠানে আলী ইমাম, রফিকুল হক দাদু ভাই, আব্দুর রহমান, এরকম অনেকে, ফরিদুর রেজা সাগর, ওরা গল্প পড়লো। আমি একজন শ্রোতা হিসেবে বসে আছি, এবং আমার খুব মনে হতো যে একদিন যদি আমি ওদের মতো ওই জায়গাটায় গিয়ে দাঁড়াতে পারি, বা আমার কথা বলতে পারি, বা আমার লেখাটা বলতে পারি। এই অনুভূতিগুলো খুব লেখক হিসেবে তৈরি হতে খুব কাজ করেছে। আরেকটা কথা বলা দরকার মাহবুব, সেটি হচ্ছে আমি যখন আমার প্রথম লেখাটা ছাপা হলো, ছাপার অক্ষরে নিজের নাম দেখে আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছে আমার মতো একজন, এটা ছেলের লেখা, এরকম একটা পত্রিকাতে তার নাম ছাপা হয়েছে। সাহিত্য হচ্ছে, আদৌ গল্প হয়েছে কি হয়নি, কিন্তু আমার নামটা ছাপা হয়েছে, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই নাম ছাপা হওয়ার লোভে আমি কিন্তু দীর্ঘদিন লিখেছি, সাহিত্য বুঝিও নি কি লেখা উচিত কি লেখা উচিত না। মিলন ভাই, আসবো আপনার কাছে। দর্শক, সাহিত্যের ক্যানভাস অনুষ্ঠানে এখন একটি বিরতি। ফিরছি খুব শিগগিরই। থাকুন চ্যানেল 24 এর সঙ্গে। সুধীবৃন্দ, ফিরে এলাম সাহিত্যের ক্যানভাস অনুষ্ঠানে। কথা বলছিলাম ইমদাদুল হক মিলনের সঙ্গে, এবং তখন প্রথম লেখা আপনার বিচিত্রায় প্রথম লেখা 77 সালের দিকে।
77 সালের দিকে। কিন্তু তার আগে আরেকটি ঘটনা আছে। প্রথম গল্পটা তো ছোটদের গল্প, তারপর দীর্ঘদিন ছোটদের লেখা লিখছিলাম, 1-2 বছরের মতো, বছর খানেকের মতো ছোটদের লেখা ছাপা হয় এই পত্রিকা ও পত্রিকাতে। হঠাৎ মনে হলো যে বড়দের গল্প কেন ছাপা হবে না। একটি গল্প লিখলাম, গল্পটির নাম হচ্ছে শঙ্খিনী। একটা গ্রামের পটভূমিতে লেখা গল্প। দূর সম্পর্কীয় এক ফুপুর সঙ্গে একটা কিশোর ছেলের একটা মনের সম্পর্ক তৈরি হচ্ছে, এরকম একটা গল্প। সেই গল্প যেই কাগজে দিই তারা ফেরত দেয় এবং খুব গালাগাল করে যে এই এচরে পাকা ছেলে, এটা কি লিখেছে ইত্যাদি ইত্যাদি। খুব খুব মনে লাগছিল যে আমি যেটুকু লেখালেখি বা সাহিত্যের যেটুকু পাঠ ততদিনে হয়েছে, আমার মনে হয়েছে যে গল্পটা গল্প হয়েছে। থাকে তো নিজের একটা মনের মধ্যে হয়, তুমি যখন এটি কবিতা লিখবে তোমার কিন্তু মনে হবে যে এটা আদৌ কবিতা হলো কি হলো না। কারণ একজন লেখক তার নিজের লেখার সবচেয়ে বড় বিচারক, সে যত তরুণ লেখক হোক বা যাই হোক। আমার মনে হচ্ছে যে এই লেখাটা লেখা হয়েছে, গল্প হয়েছে। 3-4 জায়গা থেকে ফেরত আসার পরে গল্পটি আমি পাঠিয়ে দিলাম কলকাতার অমৃত পত্রিকা। আচ্ছা। কলকাতা থেকে তখন দুটো পত্রিকা বেরোয়, সাপ্তাহিক দেশ বেরোয় আনন্দবাজার গ্রুপ থেকে, আর যুগান্তর গ্রুপ থেকে বেরোয় সাপ্তাহিক অমৃত, যেখানে নীলকণ্ঠ, পাখির খোঁজা, অতীন বন্দ্যোপাধ্যায় এইসব উপন্যাস ধারাবাহিকভাবে ছাপা হয়েছে। হ্যাঁ, অনেক অনেক। প্রফুল্ল রায়ের কেয়াপাতার নৌকো ছাপা হয়েছে, এটা খুব বিখ্যাত কাগজ তখন। তা আমি কিছু না ভেবে গল্পটি কলকাতার অমৃত পত্রিকাতে পাঠিয়ে দিলাম এবং সেখানেও একই কাণ্ড হলো। ঠিক পরের সপ্তাহে সম্পাদকীয় পাতার পরে আমার গল্পটা ছাপা হলো। এবং তখন ওই পত্রিকার সম্পাদক হচ্ছেন, সাহিত্য সম্পাদক হচ্ছেন কবি মনীন্দ্র রায়। এটা দেখার পরে আমার মনে হলো যে যারা যারা গল্পটা ফেরত দিয়েছিল তাদের কাছে আমি যাব পত্রিকাটা নিয়ে, যে দেখো তোমরা ছাপনি, গল্পটা তো অমৃতে ছাপা হয়েছে। এরকম দু একটা জায়গায় গেলাম। যাই হোক, সেটা বড় ঘটনা নয়। ঘটনাটা হচ্ছে এই গল্পটি ছাপা হওয়ার পরে আমাদের দেশের লেখকদের আমি একটা মনোযোগ আকর্ষণ করতে পারলাম, পত্রিকার সাহিত্য সম্পাদকদের কিছুটা মনোযোগ আমি আকর্ষণ করতে পারলাম। তারপরে গল্প ছাপা হলো বিচিত্রা, অন্যান্য দৈনিক পত্রিকার দু একটাতে। বিচিত্রাতে প্রথম যেটা হলো, বিচিত্রার কাছে আমি খুব কৃতজ্ঞ লেখক হিসেবে। এই জায়গাটাতে প্রিয় দর্শক, মিলন ভাই বিচিত্রার কাছে কৃতজ্ঞ, এই চিহ্ন তথ্যচিত্রে আমরা দেখে নেব বিচিত্রার নিয়ে কিছু কথা। বাংলাদেশের পত্রিকা ও সাময়িকী জগতের পথিকৃৎ সাময়িকী সাপ্তাহিক বিচিত্রা। স্বাধীনতা পরবর্তী সময়ে 1972 সালে দৈনিক বাংলার সহযোগী প্রকাশনা হিসেবে সাপ্তাহিক বিচিত্রার যাত্রা শুরু হয়। রাজনীতি, সমাজ, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, ফ্যাশন সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে সচল বাংলাদেশের স্থির প্রতিকৃতি ছিল সাপ্তাহিক বিচিত্রা। 1997 সালে বন্ধ হবার আগ পর্যন্ত এই সাপ্তাহিক পত্রিকা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাময়িক পত্র হিসেবে লেখক পাঠকের হৃদয়ে স্থান করে নেয়। এদেশে সাময়িক পত্রে সমকালীন মধ্যবিত্ত ও প্রান্তিক জীবন, রাজনীতি এবং অনুসন্ধানী প্রতিবেদনের সূতিকাগার বিচিত্রা। প্রচ্ছদে নানা বিষয়ে বিস্তারিত অনুসন্ধিৎসু ও অভিনব আয়োজন সকলকে মুগ্ধ করে। সে 70 দশকে বিচিত্রা বছরের আলোচিত চরিত্র অথবা ইস্যুভিত্তিক বিশেষ সংখ্যা ও বর্ষপত্র তৈরি করে দেশের পত্রিকা জগতে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসে। বাংলাদেশে ঈদ সংখ্যার প্রচলনও ঘটে সাপ্তাহিক বিচিত্রার হাত ধরে। স্বাধীন বাংলাদেশের সাহিত্যের অগ্রগতিতে রয়েছে বিচিত্রার তাৎপর্যপূর্ণ অবদান। ফ্যাশন, বিশেষত দেশীয় ফ্যাশন শিল্পের সূচনা ও উত্থান পর্বে বিচিত্রার ভূমিকা অনন্য। বরেণ্য সাংবাদিক শাহাদাত চৌধুরী 70-80 দশকে এক ঝাঁক তরুণ মেধাবী সাংবাদিককে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সাপ্তাহিক বিচিত্রা সম্পাদনা করে স্মরণীয় হয়ে আছেন। বাংলা সাহিত্যের বহু গুরুত্বপূর্ণ লেখকের আত্মপ্রকাশ সাপ্তাহিক বিচিত্রার মাধ্যমে হয়। 70-80-90 দশকে বাংলা শিল্প ও সাহিত্যের সকল প্রধান শিল্পী, সাহিত্যিক ও পাঠকের প্রিয় পত্রিকা ছিল সাপ্তাহিক বিচিত্রা। মিলন ভাই বলছিলেন বিচিত্রা নিয়ে। হ্যাঁ, বিচিত্রার ব্যাপারটা যেটা হলো, বিচিত্রায় তখন গল্প দেখেন শেখ আব্দুর রহমান বলে এক ভদ্রলোক। তিনি হচ্ছেন আমাদের শেখ আব্দুল হাকিম, যিনি যে রহস্য উপন্যাস লেখেন,
তার বড় ভাই। আচ্ছা। রহমান ভাই একসময়ে পূর্বানীতে কাজ করতেন, অনেক পত্রিকাতে কাজ করতেন, গোলাম সারোয়ারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন একসঙ্গে। এই রহমান ভাই তখন বিচিত্রার গল্পগুলো দেখেন, তা আমি সেখানে গল্প দিয়ে এলাম। গল্পের নাম হচ্ছে না সজনী। এই রবীন্দ্রনাথের গানের লাইন দিয়ে প্রথম একটা গল্প লেখা। এই গল্পটা উনি ছাপলেন। এই গল্পটা ছাপার পরে যেটা হলো, এই গল্পটা তরুণদের খুব ব্যাপকভাবে নাড়া দিল, যেহেতু ওই সময়কার আধুনিক ছেলে মেয়েদের জীবন আচরণ নিয়ে লেখা গল্প, তাদের এক ধরনের প্রেম এবং স্বপ্নের গল্প। এই গল্পটা ব্যাপক পাঠকের মনোযোগ আকর্ষণ করলো। এরপরে যেটা হলো, বিচিত্রার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হলো। বিচিত্রা মাঝে মাঝে আমার গল্প ছাপে, কিন্তু উপন্যাস আর ছাপে না। উপন্যাসের কথা বলি, সাদাত ভাই বলেন আরও সময় আছে। সাদাত চৌধুরী তখন সম্পাদক, আমাদের একেবারে স্বপ্নের একজন মানুষ। সাদাত ভাই মুক্তিযোদ্ধা, জাদরেল সম্পাদক, বিচিত্রার মতো কাগজ বের করছে। বিচিত্রা তো তখন ঘরে। আপনি কি পশ্চিম জার্মানি থেকে ফেরত এসেছেন? না, এর আগের ঘটনা আমি বলছি। আমি বলছি, তারপরে পশ্চিম জার্মানির ব্যাপারটিতে আমি তারপরে আসি। সাদাত ভাইয়েরা উপন্যাস ছাপে না, দু একটা গল্প মাঝে মাঝে ছাপা হয়। সেই অবস্থাতে রোববার বলে একটা পত্রিকা বেরোলো, সেখানে আমি কিছুদিন কাজ করে আমি চলে গেলাম পশ্চিম জার্মানিতে। জার্মানিতে থেকে সালটা বলতে পারবেন? 79 থেকে 81 সাল পর্যন্ত আমি পশ্চিম জার্মানিতে থাকলাম। দিন ছিলেন ওখান থেকে ফিরে এসে পরাধীনতা লিখলাম। আচ্ছা। এবং ওখানে বসে আমি দুটো উপন্যাস লিখেছিলাম। একটা উপন্যাসের নাম হচ্ছে কালো ঘোড়া, মুক্তিযুদ্ধের উপন্যাস। যেটা আপনার খুব বিখ্যাত। এই উপন্যাসটি আমার খুব পছন্দের একটি উপন্যাস। বিক্রমপুরের গ্রামের কিছু মুক্তিযোদ্ধাদের। উত্তরাধিকার পত্রিকায় বেরিয়েছিল? না, রোববার পত্রিকার একটা সংখ্যা ছাপা হয়েছে। উত্তরাধিকারী ধারাবাহিক, এইটাতে আমি একটু পরে আসছি। এটা পরে আসছি ঠিকই, কিন্তু ঘটনাটা আগের। তো রোববার পত্রিকাতে ওই সময় এই উপন্যাসটা ছাপা হলো, কিন্তু বিচিত্রাতে আমার খুব উপন্যাস লেখার খুব স্বপ্ন। সে অবস্থায় আমি জার্মানি থেকে ফিরে এলাম। ফিরে আসার পরে বিচিত্রার প্রসঙ্গে যাওয়ার আগে উত্তরাধিকারের প্রসঙ্গটি বলি। যখন ওই যে 77 সালে, এখানেও বিচিত্রার একটা বড় ভূমিকা আছে মাহবুব। গল্প ছাপা হয়েছে না সজনী বিচিত্রায়। আমি তার 2-3 দিন পরে বাংলা একাডেমিতে গিয়েছি। বাংলা একাডেমির দোতলার একটা রুমে তখন রফিক আজাদ, রশিদ হায়দার এবং সেলিনা হোসেন বসেন। 3 জন একটা রুমে বসেন। রফিক আজাদ সম্পাদনা করেন উত্তরাধিকার, সেলিনা আপা ধান শালিকের দেশ, আর রশিদ হায়দার বোধহয় বাংলা একাডেমি জার্নাল বা এরকম কোনো একটা সম্পাদক। রশিদ হায়দারের সঙ্গে আমার পরিচয় ছিল, কারণ তার ছোট ভাই জাহিদ হায়দার আমার ততদিনে ঘনিষ্ঠ বন্ধু, কবি জাহিদ হায়দার। তা আমি রশিদ হায়দারের টেবিলে গিয়ে বসে আছি। এক ভদ্রলোক ঢুকলেন, এরকম টাইট একটা টি শার্ট পরা, হাতে বালা, গলায় চেন, এইরকম তাগড়া স্বাস্থ্য, নামানো গোপ। এসে একটা গটগট করে হেঁটে গিয়ে তার টেবিলে বসলেন। আমি চিনলাম ভদ্রলোক রফিক আজাদ। বিশাল মোটর সাইকেল চালান, মানে একটা কবি সুলভ নন, একদমই না। আমি এতদিন কবি লেখক বলতে যা ভেবেছি তার ধারে কাছেও নেই। আমার চেহারাও কিন্তু তখন ওরকমই, গোপ টোপ নামানো, এই টি শার্ট ফিশার্ট পরি, ঠিক লেখক হিসেবে কেউ গণ্য করে না। তো রফিক আজাদ তার টেবিলে বসে রশিদ হায়দারের দিকে তাকে বললেন, এই রশিদ, এই সপ্তাহে বিচিত্র একটা গল্প ছাপা হয়েছে, ইমদাদুল হক মিলন নামে একটা ছেলের, তুই চিনিস? বলছে এই তো আমার সামনে বসে আছে। রফিক ভাই আমার দিকে তাকে বলে, মেয়ে এইদিকে আসো। তার যে ভঙ্গি, তো আমি ভয়ে ভয়ে গেছি। যাওয়ার পরে বলে কি, তোমার লেখাটা আমি পড়েছি। সিগারেট খাচ্ছেন, হাতে ইয়েতে। আমি মানে একজন কবিকে আমি দেখছি। তখন রফিক আজাদ মোটর সাইকেল চালান, ওরকম চেহারা, মানে আমাদের কাছে একটা বিস্ময়। তা আমি রফিক ভাইকে দেখছি। রফিক ভাই বললেন যে, তোমার লেখাটা আমি পড়ছি, তুমি আমাকে একটা গল্প দাও। আমি উত্তরাধিকারটা বের করি, প্রতি 15 দিনে তখন পত্রিকাটা বেরোয়। তুমি আমাকে একটা গল্প দাও, এই আগামী সপ্তাহের মধ্যে দিয়ে যাবে। তো রফিক আজাদ গল্প চেয়েছেন, উত্তরাধিকার, বাংলা একাডেমি থেকে বেরোয়, একটা বিশাল স্বপ্নের জায়গা। আমি একদম সঙ্গে সঙ্গে রাজি, আর রাজি না হওয়ারও তো কোনো কারণ নেই। আমি বললাম, হ্যাঁ রফিক ভাই, আমি লেখা দিয়ে যাব। তা আমি এসে সেদিন থেকেই লিখতে বসলাম। ফুলস্কেপ কাগজের 18 পৃষ্ঠা লিখলাম 4-5 দিনে, কিন্তু লেখাটা শেষ হয় না। এখন কী করি, রফিক আজাদ ডেট দিয়ে দিয়েছেন, অমুক তারিখে এসে লেখা দিয়ে যেতে হবে। তো যতখানি লেখা হয়েছে আমি নিয়ে গিয়েছি। তখন তো টাইপেরও ব্যবস্থা নেই, টাইপ কোথেকে করাবো বা ফটোকপি করবো সেটা সামর্থ্যও নেই। ওই মূল কপিটাই নিয়ে গেছি। নিয়ে গিয়ে রফিক ভাই নেড়ে চেড়ে দেখে বললেন যে, আচ্ছা ঠিক আছে, আমি দেখব। আমি ভয়ে ভয়ে বললাম, রফিক ভাই লেখাটা তো শেষ হয় নাই। বলে, কও কি মিয়া? একদম তার ওই ভাষায় লাভ দিয়ে উঠছে, কও কি লেখা শেষ হয় নাই? মানে 18 পৃষ্ঠা লিখছ? আমি বললাম যে, লেখাটা শেষ হয় নাই রফিক ভাই, আমি যা লিখতে চাচ্ছি লেখাটা শেষ হয়নি। এবং খুব ভয়ও লাগছে যে ছুঁড়ে না ফেলে দেয়। বলছে, আচ্ছা ঠিক আছে, রেখে যাও, 5 দিন পরে আসবা। আমি দেখি
এটার কি অবস্থান, পড়ে নেই আগে। তা আমি ভয়ে ভয়ে 5 দিন পরে গেছি। যাওয়ার পরে উনি প্রথমেই বললেন যে বসো। বেয়ারে ডেকে বললেন চা দাও, পিয়নকে ডেকে বললেন চা দাও। আগে কিন্তু প্রথম দিন কিন্তু চা খাওয়ায়নি। তো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, খুব নার্ভাস লাগছে। তারপরে বলল কি, লেখাটি আমি পড়েছি, কোনোভাবেই এই লেখা ছোট করবে না, যেভাবে লেখাটা তুমি লিখতে চাচ্ছ, যেভাবে কলম আগায় তুমি লিখে যাও, আমি লেখাটা ছাপবো। এই লেখাটি রফিক আজাদ 1.5 বছর চেপেছিলেন। ততদিনে যেটা হলো, উত্তরাধিকারের এই লেখাটি ছাপা হওয়ার ফলে আমাদের দেশের যারা বড় লেখক, যারা অধ্যাপক, বড় কবি, যেমন শহীদ কাদরী, এদের, মাহমুদুল হক লেখক, আমি এদের কিছুটা মনোযোগ আকর্ষণ করতে পারলাম। হুমায়ুন আজাদ, আবু হেনা মুস্তফা কামাল, এদের সঙ্গে দেখা হলে তারা আমার সঙ্গে কথা বলেন এবং তারা বলেন যে এটা সম্ভাবনাময় লেখক। এই হচ্ছে আসলে উত্তরাধিকার। সমরেশ বসুর খুব প্রভাব ছিল আপনার উপরে? সমরেশ বসুর প্রভাব ছিল কথাটা যদি বলা যায়, অনেকের প্রভাব তখন আমার মধ্যে ছিল। আমি যখন প্রেমের গল্পগুলো লিখতাম, আমি চাইতাম যে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো লিখি। আমি যখন একটু সিরিয়াস ধরনের লেখা লিখতাম, তখন আমার মনে হতো যে সমরেশ বসুর গঙ্গা বা বাঘিনী এই জাতীয় একটা ভঙ্গিতে আমি লিখতে পারি কিনা। সমরেশ বসু আমাকে সত্যি খুব প্রভাবিত করেছিলেন। দর্শক, এই সমরেশ বসু মিলন ভাইকে প্রভাবিত করেছিলেন। তথ্যচিত্রে দেখে আসি সমরেশ বসু, প্রিয় পদরেখা। বাংলা সাহিত্যের মেধাবী কথাশিল্পী সমরেশ বসু। তিনি 1924 সালের 11 ডিসেম্বর বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রাজনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বিচিত্র সব অভিজ্ঞতায় তার জীবন ছিল পরিপূর্ণ। সমরেশ বসুর প্রথম উপন্যাস উত্তরঙ্গ। এরপর নয়নপুরের মাটি নামে আরেকটি উপন্যাস লেখেন। তার প্রথম ছোট গল্প আদাব। সাহিত্যে যা কিছু দায় সে তো জীবনের কাছেই, এই ছিল সমরেশ বসুর কথা। কয়েক দশক ধরে প্রবল প্রতাপে তিনি বিচরণ করেন সাহিত্যের অঙ্গনে। তিনি 200 ছোট গল্প এবং 100 উপন্যাস রচনা করেন। তার প্রকাশিত গল্প ও উপন্যাসের মধ্যে উত্তরঙ্গ, গঙ্গা, বিবর, প্রজাপতি, দেখি নাই ফিরে, কোথায় পাবো তারে, বাঘিনী, স্বীকারোক্তি, অপদার্থ, শাম্ব, শ্রীমতী কাফে, অবশেষে, জবাব, 3 পুরুষ, দাহ উল্লেখযোগ্য। তার ছদ্মনাম কালকুট ও ভ্রমর, অমৃত কুম্ভের সন্ধানে, শাম্ব, কোথায় পাবো তারে সহ অনেক উপন্যাস তিনি ছদ্মনামে লিখেছেন। কালকুট ছদ্মনামে লেখা শাম্ব উপন্যাসের জন্য তিনি 1980 সালের একাডেমি পুরস্কার পেয়েছেন। গঙ্গা সমরেশ বসু রচিত শ্রেষ্ঠ রচনাগুলোর অন্যতম একটি ধ্রুপদী বাংলা উপন্যাস। আর্থসামাজিক কাহিনীর সঙ্গে প্রচুর উপকথা, মিথের ব্যবহার এই উপন্যাসকে বিশিষ্টতা দান করেছে। সমরেশ বসু 1988 সালের 12 মার্চ মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যাব, ফিরব শিগগিরই সাহিত্যের ক্যানভাস অনুষ্ঠানে। থাকুন চ্যানেল 24-এ। ফিরে এলাম সাহিত্যের ক্যানভাস অনুষ্ঠানে। মিলন ভাই, আপনার অনেক লেখায় আমি দেখি যে কবি নিয়ে আপনি উচ্ছ্বসিত। আপনার একটা খুব প্রিয় বই হিসেবে কবির কথা বলেন, তারাশঙ্করের কবি। আপনার যে প্রিয় বইগুলো, কেমন লাগে যখন নিজের বইয়ের পাশে আপনি এগুলোকে দেখেন? আমি কখনো আমার নিজের বইয়ের পাশে এই মহৎ বইগুলোকে রাখি না। আমার বইগুলো তুমি আমার বাড়িতে গেলে দেখতেই পাবে না, আমি লুকিয়ে রাখি। আমার যে বুক শেলফ আছে, ওখানে বাংলা সাহিত্যের প্রায় সব বড় লেখকের বই সাজানো আছে। তো আমি তারাশঙ্করের এই কবি বইটির আগে একটু সমরেশ বসু সম্পর্কে 2-1টি কথা একটু বলে নেই। সমরেশ বসু আমাকে খুব প্রভাবিত করেছিলেন। আমার শুধু মনে হতো যে সমরেশ বসু একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি লিখে জীবিকা নির্বাহ করবেন, কারণ তার আর কিছু করার ছিল না। বহু কিছু চেষ্টা করেছেন, ব্যর্থ হয়ে একসময় লিখতে শুরু করলেন। এবং যেহেতু লেখাকে প্রফেশন হিসেবে নিয়েছেন, তাকে পাঠক মনোরঞ্জনের লেখার দিকেও ঝুঁকে যেতে হয়েছে। তাৎক্ষণিকভাবে যে বইগুলো খুব বিক্রি হবে
সেরকম বই লেখার পাশাপাশি তিনি গঙ্গা, বিটি রোডের ধারে, বাঘিনী বা তার উপরে দেখি নাই ফিরে, বিবর, এইসব উপন্যাস লিখে তো তিনি অন্য একটা, বা তারও অনেক পরে শিকল ছেঁড়া হাতের খোঁজে, এইসব উপন্যাস লিখে তিনি অন্য একটা জগৎ তৈরি করলেন। বা ধরো কালকুট নামে দেশভাগ নিয়ে লিখলেন সুচাঁদের স্বদের যাত্রা, নকশাল আন্দোলন নিয়ে লিখলেন মহাকালের রথের ঘোড়া। তিনি একটা আলাদা জগৎ তৈরি করলেন ওই লেখাগুলোতে। কালকুট নামে আলাদা একটা জগৎ তৈরি করলেন, কোথায় পাবো তারে, কিংবা অমাবস্যায় চাঁদের উদয়, নির্জন সৈকত, এরকম অনেক লেখা লিখলেন। আবার একাধারে তিনি লিখলেন বিকালে ভোরের ফুল, এরকম বহু চটুল লেখা, যেগুলো সিনেমা হচ্ছে, যেগুলো প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর টাকা আসছে। আমি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিলাম যে আমি একাধারে কিছু প্রেমের গল্প, উপন্যাস বা তাৎক্ষণিকভাবে পাঠক পছন্দ করে এমন কিছু লেখা লিখব আমার জীবিকার জন্য। আর আমি চেষ্টা করব আমার যেটা প্রকৃত ভেতর থেকে উৎসাহিত লেখা, নিরন্ন মানুষদের নিয়ে লেখা, সামাজিক দায়বদ্ধতা থেকে যে লেখকরা যে লেখাগুলো লেখার চেষ্টা করেন, কতটা পেরেছি জানি না, কিন্তু এই চেষ্টাটাও আমি করেছি। যে চেষ্টার ফলে আমি একসময় ভূমিপুত্র লিখেছি, কালো ঘোড়া লিখেছি, পরাধীনতা বা রূপনগর, এইসব উপন্যাস লিখেছি, বা তার উপরে কেমন আছো, সবুজ পাতা অথবা নূরজাহান লিখেছি। তো যাই হোক, এই সমরেশ বসু আমাকে এই দুটো ক্ষেত্রেই প্রভাবিত করেছিলেন। কিন্তু যখনই তুমি যদি আমাকে এখন বলো যে আপনার একটি মাত্র প্রিয় বাংলা উপন্যাসের কথা বলেন, আমি কবি উপন্যাসের কথা বলবো। এই জন্য বলবো, এই উপন্যাসটি কতবার পড়েছি আমি তোমাকে বলতে পারবো না। এটাতে একাধারে আমার মনে হয়েছে যে একটি অসাধারণ প্রেমের উপন্যাস, আসলেই কিন্তু প্রেমের উপন্যাস। তারপরে একজন মানুষের সমগ্র জীবনের কাহিনী, একেবারে অচ্যুত পর্যায়ের একজন মানুষের কবি হয়ে ওঠা। এই খেদ আমার মনে, ভালোবেসে মিটিল না স্বাদ, কুলালো না এ জীবনে, জীবন এত ছোট কেন। এই যে মহৎ একটি কবিতার মধ্য দিয়ে উপন্যাসটিকে শেষ করা হয়, আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে ভালো উপন্যাস আর লেখা হতে পারে না। মিলন ভাই, মৃত্যু ভয় আপনি কি পান? মৃত্যু ভয়টা আমার হয় না, কিন্তু আমি একটা জিনিস ফিল করলাম, সেটা হচ্ছে 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে যখন গভীর রাতে হঠাৎ করে ঘুমটা একটু ভেঙে যায়, খুব নিঃসঙ্গ মনে হয়। চারপাশে সবাই আছে, স্ত্রী সন্তানেরা আছে, কত মানুষ, কত বন্ধু, কত প্রিয়জন, কিন্তু ওই যে গভীর রাতে ঘুম ভেঙে যাওয়ার পরের যে সময়টা, ওই সময় তোমার চেয়ে নিঃস্ব একাকী আর কোনো মানুষ নেই। সেই সময় মাঝে মাঝে মনে হয় এই যে একটা জীবন আমি কাটিয়ে যাচ্ছি এই পৃথিবীতে, এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে, মৃত্যু এসে ছিনিয়ে নেবে। 40 বছর বয়সের পর থেকে মৃত্যু চিন্তা নানা রকম ভাবে মানুষকে আঘাত করে। মৃত্যুর পর কি দেখেন আপনি? মৃত্যু পরবর্তী জীবনটি নিয়ে আমি সেইভাবে ভাবি না। আমার শুধু মনে হয় যে আমি যদি কিছু ভালো কাজ এই পৃথিবীতে করে যেতে পারি, আমি রাষ্ট্রের জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য, আমার মানুষগুলোর জন্য আমি যদি সামান্য কিছু অবদানও রেখে যেতে পারি, নিশ্চয়ই তার একটা বড় পুরস্কার পরবর্তী পৃথিবীতে, পরবর্তী জগতে, মৃত্যু পরবর্তী জগতে আমার জন্য আছে। অনুতাপ হয় কিছু কাজের জন্য, অনেক কাজের জন্য অনুতাপ হয়। কত অনুতাপ হয়, কত মানুষকে নিজের অজান্তে দুঃখ দিয়েছি, কত মানুষের ভালোবাসার মূল্যটা দিতে পারিনি, বুঝে উঠতে পারিনি, কত 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 রকম ভাবে মানুষকে হয়তো হেয় করার চেষ্টা করেছি নিজের অজান্তে, অথবা জেনেও কোনো বয়সে করে থাকতে পারি। এগুলোর জন্য অনুতাপ তো হয়, এবং লেখার জন্য খুব অনুতাপ হয় যে যা লিখতে চেয়েছি তার কিছুই লেখা হয়নি। এবং সেই ক্ষেত্রে কি জনপ্রিয় ধারার লেখাগুলো লেখার জন্য অনুতাপ হয় আপনার? সেটাও এখন কখনো কখনো হয়। আবার যখন আমি না লিখলেও পারতেন এরকম মনে হয়। আমি যখন আমার পেছনের জীবনটার দিকে তাকাই, আমার মনে হয় না লিখলে আমি পারতাম না, কারণ আমাকে ওই লেখাগুলো দিয়ে আমাকে প্রতিদিনকার দৈনন্দিন জীবনযাপনের পথটা আমার তৈরি হয়েছিল, আমার জীবিকার পথটা তৈরি হয়েছিল। সুতরাং আমি মনে করি যে আমি কোনো অন্যায় না করে, আমি কোনো কত কিছুই তো করা যেত, সেই সব কোনো দিকে না গিয়ে আমি শুধু লেখার চেষ্টা করেছি। আমি ওই জায়গাটিতে নিবেদিত থাকবার চেষ্টা করেছি, সৎভাবে লেখার চেষ্টা করেছি। কতটা পেরেছি, কতটা মানুষ আমাকে গ্রহণ করলো বা আমাকে ফেলে দিল, সেটা নিয়ে আমি আসলে ভাবি। মিলন ভাই, আপনার এপিটাফে কি লেখা থাকলে আপনি খুশি হবেন? কিছুই লেখার দরকার। ইমদাদুল হক মিলন এমন কি করেছে পৃথিবীতে যার জন্য এপিটাফে লেখা থাকতে হবে? কিছুই দরকার নেই। আচ্ছা, এটা আপনার বিনয়। এবং আমরা শেষ প্রশ্নটি করি। মিলন ভাই, ইমদাদুল হক মিলন 60তম জন্মদিনে আমরা শুভেচ্ছা জানাই আপনাকে। আপনি মিলন পরবর্তীতে আপনার মৃত্যুর পর কিভাবে স্মরণীয় হয়ে থাকতে চান?
আমি আসলে মৃত্যু পরবর্তী সময়ে আমার লেখাগুলো লোকে গ্রহণ করলো কি ফেলে দিল, বা আমার লেখা টিকে থাকলো কি থাকলো না, এই বিষয়গুলো নিয়ে কখনো ভাবিনি। তবে আমি একটা জিনিস মনে করি যে একজন মানুষ যদি এই এই জগতে তার সময়ে বা তার দেশের মধ্যে বসে কিছু না কিছু ভালো কাজ করে থাকতে পারে, মানুষ হয়তো তাকে কিছুদিন মনে রাখবে। যদি আমি কিছু করে থাকতে পারি তাহলে মানুষ মনে রাখবে আর নয়তো ভুলে যাবে। প্রিয় দর্শক, এই বিনম্র কিন্তু পরিশ্রমী এবং অত্যন্ত সাহসী কথাশিল্পী ইমদাদুল হক মিলন, যিনি পেশা হিসেবেই সাহিত্যকে একসময় নিয়েছেন, এখন হয়তো তিনি সম্পাদক মিলন ভাই আমাদের, তারপরেও তার প্রধান পরিচয় কথাশিল্পী, এবং সাহিত্যকে ধ্যান জ্ঞান করে তিনি নিজের জীবন নির্বাহ শুধু করেননি, তিনি আরও কয়েক প্রজন্ম তার বাঙালি পাঠকের মধ্যে থেকে যাবেন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আপনাদের সবার কল্যাণ কামনা করি।